ওয়েলকাম ব্যাক সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডটা খুব আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি এই এপিসোডটা আপলোড করতাম 14ই ফেব্রুয়ারিতে, বাট কিছু কারণের জন্য আমি আপলোড করতে পারিনি। তো আজকের এই এপিসোডটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড। আর আজকের এপিসোডে রয়েছে 3টি ঘটনা। প্রথম ঘটনা একটা সৈনিককে নিয়ে, দ্বিতীয় ঘটনা লিফটকে কেন্দ্র করে, আর তৃতীয় যে ঘটনাটি হচ্ছে একটা প্রেমকে কেন্দ্র করে। তো আশা করি 3টি ঘটনা আপনাদের ভালো লাগবে। তো কানে হেডফোন নিয়ে তৈরি হয়ে যান ভয় পাওয়ার জন্য। শুরু করছি নিশির কথার 4র্থ নম্বর এপিসোড। মনে রাখবেন, নিশির কথা যেখানে গল্প হলেও সত্যি। আজকের প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন যে, নমস্কার নিশির কথা পরিবার, আমি অমিত সিং। আমার বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। বর্তমান কিছু বছর আগে উনি মারা গেছেন। এই ঘটনাটি আমি ওনার কাছেই শুনেছি। ঘটনাটি ঘটে 1970 সাল নাগাদ। স্থান হলো ভারত পাকিস্তান সীমান্ত, রাজস্থান। আমার বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন, যিনি একবার তার ইউনিটের সঙ্গে রাজস্থানের এক দুর্গম বাংকারে পোস্টিং পেয়েছিলেন। জায়গাটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও বেশ রহস্যময় ছিল। স্থানীয় গ্রামবাসীরা এই বাংকার থেকে দূরে থাকত, কারণ এইখানে কোনো অশুভ ছায়া রয়েছে তারা মনে করত। তবে আমার বাবা এইসব গুজবে কান দিতেন না, এবং তার সৈনিক বন্ধুরাও এসব কিছুই বিশ্বাস করতেন না। বাবারা প্রায় 1 মাস ওখানে ছিলেন, কিন্তু তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। কিন্তু ওই যে বলে না, বিপদ বলে আসে না। একদিন রাত তখন প্রায় 2টো। ঠান্ডা মরুভূমির হাওয়ায় চারিদিক নিস্তব্ধ। আমার বাবা ও তার 2 সঙ্গী রাতে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ তারা 3জন লক্ষ্য করলেন যে ওয়াচ টাওয়ারের ওপরে কোনো একজন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলেন হয়তো কোনো সৈনিক, কিন্তু রেডিওতে কল করেও কোনো উত্তর পেলেন না তারা। তারা ধীরে ধীরে সেই ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে গেলেন। ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে দরজাটা তারা ঠেলে খুললেন। বাতাসে তখন একটা পোড়া মাংসের গন্ধ। টর্চ জ্বালাতেই তারা দেখলেন ভেতরে ধূলিধূসর পুরনো একটা টেবিলের ওপরে রাখা ছেঁড়া ডায়েরি। বাবা ধুলো ঝেড়ে খুলতেই দেখলেন ভেতরে কাঁপা কাঁপা হাতে লেখা, আমি সৈনিক রঘুবীর। আমি এখানে মরতে চাইনি, তারা আমাকে হত্যা করেছে, কিন্তু আমি কাউকে ছাড়বো না। ওদেরকে মেরে আমি তবে মুক্তি নেব। ডায়েরির শেষ পাতাটা ছেঁড়া ছিল, কিন্তু তাদের তাজা রক্তের দাগ, যেন কেউ কিছুক্ষণ আগেই তা লিখেছে। আমার বাবা ও তার সঙ্গীরা তখন এদিক ওদিক টর্চ মেরে দেখতে লাগলেন। বাবা টর্চ নিয়ে ওপরের দিকে যায়। ওপরে গিয়ে ছাদে দেখে সেখানে কেউই নেই। তখন বাবা অবাক হয়, নিচে আসে। নিচে আসার পর বাবা ও তার সঙ্গীরা বাকি ঘরগুলো দেখতে লাগছিলেন। ঠিক তখনই ওয়াচ টাওয়ারের লাইট নিজে থেকে জ্বলে উঠল, আবার নিভে গেল। তারা তখন তাদের কাছে থাকা টর্চগুলো এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো। তখন তারা টর্চের আলোয় দেওয়ালে দেখতে পেলেন রক্ত দিয়ে লেখা, আমাকে মুক্ত করো। হঠাৎ বাংকারের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস ভেতরে বাতাসকে যেন আরো ভারী করে তুলল। ঠিক বাবা ও তার বন্ধুদের হাতে থাকা টর্চগুলো তখন নিজে থেকে বন্ধ হয়ে গেল। তখনই মনে হলো দেওয়াল থেকে কিছু একটা বেরিয়ে আসছে, যা ধীরে ধীরে আকার নিচে এক বিকৃত মুখের। চোখে আগুন জ্বলছে তার। বাবা চিৎকার করে বাবাকে বলেই ছুটতে লাগলেন। দরজা ঠেলে খুলতেই দেখলেন তার 2 সঙ্গী মাটিতে পড়ে আছে, যেন তারা কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। বাবা তখন জোরে জোরে বললেন, চলো চলো এখান থেকে, চলো চলো। বাবা ও তার বন্ধুরা ওয়াশ টাওয়ার থেকে বেরিয়ে আসতেই দরজা নিজে থেকেই বিকট শব্দে বন্ধ হয়ে যায়। তারপর তার 3জনই জ্ঞান হারায়। পরদিন সকালে বাবা ও তার বন্ধুরা ফিরে এসে দেখল ওয়াচ টাওয়ারের দরজায় বিশাল আগুনের দাগ, যেন কেউ পাগলের মতো তা খোলার চেষ্টা করেছে। সেই ভয়ানক রাতের পর বাবা ও তার 2 সঙ্গী অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তারা 3জনই সেখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান। পরে তারা জানতে পারেন এখানে রঘুবীর নামে এক সৈনিককে হত্যা করা হয়েছিল, যার আত্মা এখনো এই ওয়াচ টাওয়ারের মধ্যেই রয়েছে।
প্রতিশোধ নেওয়ার জন্য। তো এই ছিল ঈশান ঘটনা। কেমন লাগলো তোমার এবং নিশির কথা পরিবারে জানাবে। আমি আরও ভালো ঘটনা তোমাকে কালেক্ট করে পাঠাবো। অবশ্যই অমিত দা, তোমার এই ঘটনাটি খুবই ভালো ছিল, তুমি আরও ঘটনা পাঠিও। আর চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। আজকের পরবর্তী ঘটনাটি খুবই ভয়ঙ্কর, একটু ভিন্ন স্বাদের। ঘটনাটি কাল আমাকে পাঠিয়েছেন একজন। শুরু করছি ঘটনা বলা। নমস্কার ঈশান, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো তুমি। আর আজ আমি তোমাকে আমার কলিগের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি নিশির কথা ফেসবুক পেজ ইনবক্সে। ও, আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা যদি আপনার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা এমন কোনো আপনার অভিজ্ঞতা থাকে যেখানে কোনো অলৌকিক কিছু ঘটেছে, তা যদি পাঠাতে চান নিশির কথাতে, তাহলে পাঠিয়ে দিতে পারেন নিশির কথা ফেসবুক পেজ ইনবক্সে লিখে আপনার নাম সহ, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। তো এরপর চলে যাই যিনি যেভাবে লিখেছেন। আমি আমার পরিচয় গোপন রাখছি। আমি বর্তমানে নতুন জয়েন করেছি দিল্লির একটি অফিসে। সেখানে এই ঘটনাটি আমি শুনেছি। যিনি আমাকে বলেছেন তার নাম অরবিন্দ। আমাকে হিন্দিতে এই ঘটনাটি বলেছে, আমি তোমাকে বাংলাতে লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল 2019 সালে দিল্লির এক বহুতল অফিসে। এই অরবিন্দ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অরবিন্দের অভিজ্ঞতা সে আজও ভুলতে পারেনি। অরবিন্দ সেদিন অফিসে একা কাজ করছিল। রাত তখন প্রায় 11টা। তার সহকর্মীরা সবাই আগে বেরিয়ে গিয়েছিল। বিল্ডিংয়ের 14তম তলায় তার অফিস। আর পুরো ফ্লোর তখন শুনশান ও নীরব। সব কাজ শেষ করে সে লিফটের দিকে এগুলো। বিল্ডিংয়ের করিডোরে সাউন্ডপ্রুফ গ্লাস থাকায় বিল্ডিংটা আরও নিস্তব্ধ লাগছিল। সে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লিফটের কাছে এসে পৌঁছায়। লিফটের কাছে এসে সে লিফটের বাটনে ক্লিক করে। লিফট ধীরে ধীরে উপরে আসছিল। উপরে আসার পরে সে লিফটে প্রবেশ করলো। লিফটে প্রবেশ করার পরে সে লিফটের বাটন চাপ দিল গ্রাউন্ড ফ্লোরের জন্য। দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। দরজা বন্ধ হতে লিফট চলতে আরম্ভ করলো। লিফট নামতে নামতে হঠাৎ 10তম তলায় লিফট থেমে গেল। অরবিন্দের তো অবাক হলো, কারণ এই ফ্লোরে তো রাতে কেউ থাকে না। 10তম তলায় লিফট থেমে দরজাটা খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই। অরবিন্দ অবাক হলো আর ভাবলো যে হয়তো ভুলবশত সেই লিফটের বোতাম চেপে দিয়েছিল। দরজাটা আবার বন্ধ হয়ে গেল, আবার নামতে লাগলো। কিছুক্ষণ পরে অরবিন্দ অনুভব করলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তখনই ঠান্ডা বাতাসে একটা ঝাপটা লাগলো তার গায়ে। আর বাতাসে একটা অদ্ভুত পোড়া গন্ধ, চামড়া পুড়ে গেলে যেমন গন্ধ হয় তেমন গন্ধ বাতাসে। সে তখন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে লিফটের আয়নায় তাকালো। সে যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সে দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ, শরীর পুড়ে গেছে, চোখ গর্তের মতো কালো। তার ঠোঁটের কোণায় ভয়ঙ্কর এক হাসি। সেই হাসিতে পুরো লিফট যেন কেঁপে উঠছে। হঠাৎ লিফট আচমকা কাঁপতে শুরু করলো। এরপর অরবিন্দ ওখানকার কাজ ছেড়ে দেয় এবং আমাদের অফিসে জয়েন করে। তো এই ছিল ঈশান ঘটনা। কেমন লাগলো জানাবে এবং আশা করি নিশির কথার পরিবারও এটা ভাল লাগবে। এটা আমি ছোট ঘটনা পাঠালাম, এরপরে আমি আরও বড় ঘটনা তোমাকে লিখে পাঠাবো। খুবই ভালো লাগলো দিদি তোমার এই ঘটনাটি। আর তুমি আরও ঘটনা পাঠিও এবং বড় ঘটনা পাঠিও। এত ছোট ঘটনা আমাদের পক্ষে একটু শোনানো সম্ভব নয়, কারণ একটা এপিসোড 30 মিনিটের হয়। আমরা কোনো কোনো সময় আবার 20 মিনিটও করি। যখন ঘটনা যেমন থাকে তেমনই আমরা এপিসোডটা করি। বাট এত ছোট ঘটনা তুমি পাঠাবে না, আরও একটু বড় ঘটনা পাঠিও। কিন্তু ঘটনাটি খুবই ভালো ছিল এবং ক্রিপি ছিল। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি দারুণ বেশ সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আমি ঘটনা ওনার ভাষায় পড়ে শোনাচ্ছি। নমস্কার সকলকে, আমি সুদীপা সরকার লিখছি পশ্চিমবঙ্গের কোনো এক এলাকা থেকে। এই ঘটনাটি আমার বাড়ি পাশে ঘটেছিল প্রায় 2010 সাল নাগাদ। বর্তমানে আমি কলেজে 3rd ইয়ারে স্টুডেন্ট।
আমি এই ঘটনাটি আমার মায়ের মুখে শুনেছি। আমাদের বাড়ির কাছে এক পরিবার থাকতো। সেই পরিবারের কর্তা যিনি তার 2 ছেলে ও 1 মেয়ে ছিল এবং তার সঙ্গে থাকতো তার স্ত্রী। বেশ সুন্দর পরিবার তাদের। আমি তাদের নাম উল্লেখ করছি না, কিন্তু যাকে নিয়ে ঘটনা তার নাম আমি উল্লেখ করব। আর থাকতো তার বাবা মা, মানে যে কর্তার লোকটি বেশ বদমেজাজি এবং বেশ নিষ্ঠুর এবং খারাপ প্রকৃতির লোক ছিল। তার মেয়ে একজনকে ভালোবেসে ফেলে। বলে রাখি, তার মেয়ে তখন কলেজে পড়তো। সেই ছেলেটির নাম, যাকে যে সে ভালোবাসতো, তার নাম ছিল অর্ঘ এবং তার সেই মেয়েটির নাম ছিল তিথি। অর্ঘ খুবই ভালো ছেলে ছিল। তারা দুজন দুজনকে চোখে হারাতো, খুব ভালোবাসতো একে অপরকে। একদিন হলো কি, একদিন রাত প্রায় তখন 1:30 বাজে। অর্ঘ নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তার মাথায় কেবল একটাই চিন্তা, তার প্রেমিকার। তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা ছিল তার প্রেমিকার। তো তাদের মধ্যে ঠিক হয় যে তারা পালিয়ে বিয়ে করবে, কারণ এই সমাজ ও তার পরিবার এই প্রেমকে কখনোই মেনে নেবে না। কিন্তু বিধিবাম, তার প্রেমিকার পরিবার কোনোভাবে এই সম্পর্কের কথা জেনে যায়। তারা একদল লোক নিয়ে এসে অর্ঘ্যকে ধরে নিয়ে যায় এবং তারা তার প্রেমিকাকেও টেনে হিজড়ে নিয়ে আসে। অর্ঘ্য যখন এটা দেখে যে তার প্রেমিকাকে টেনে হিজড়ে মারধর করা হচ্ছে, তখন সে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু 5-6 জনের সঙ্গে সে একা পেরে ওঠে না। হঠাৎ তার পেছনে কেউ লোহার রড দিয়ে আঘাত করে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে। সে তখনও পড়েছিল রাস্তার পাশে। মাথা তখন তার ভারী লাগছিল। কোনোভাবে উঠে দাঁড়িয়ে সে তার বাড়ির দিকে ছুটে যায়। গিয়ে দেখে তার বাড়ির দিকে বলতে তার প্রেমিকার ঘরের দিকে। প্রেমিকার ঘরের সামনে তখন ভিড়। লোকজন তখন সেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। বাড়ির সামনে গিয়ে ভিড় ঠেলে সে ভেতরে গিয়ে দেখলো, যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সে দেখলো তার প্রেমিকার নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তার সাদা লাল পাড়ের শাড়ি পুরো রক্তে লাল হয়ে গেছে। পরিবারের ইজ্জত রক্ষার নামে রাতেই তার প্রেমিকাকে হত্যা করা হয়েছে। অর্ঘ্য কিছুতেই এটা মেনে নিতে পারেনি। সে কান্নায় ভেঙে পড়ে। সে কি করবে বুঝে ওঠে না। সে সিদ্ধান্ত নেয় যে তার প্রেমিকাকে ছাড়া সে বাঁচবে না। সেদিন রাতে নিজের গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। দুজনের মৃত্যুতে আশেপাশের লোক দুঃখ করলেও পরে আস্তে আস্তে সবাই এই বিষয়টিকে ভুলে যায়, কিন্তু ভোলে না অর্ঘ্যের পরিবার ও তার প্রেমিকার পরিবার। ঘটনাগুলো এখানে থেমে গেলে পারত, কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু হয়। এরপর তিথির বাড়ির অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ঘটনাগুলো কিছুটা এমন যে প্রতিদিন তাদের বাড়ির মধ্যে কেউ করুণ সুরে কাঁদত। হঠাৎ বাসন পড়ে যেত, কারোর আঙ্গুল কেটে যেত এবং কেউ সিঁড়ি থেকে পড়ে যেত। এরকম হতে শুরু করে। আশেপাশের লোকজনও এই কান্নার শব্দ মাঝে মধ্যে শুনতে পেত। ভয়ঙ্কর ঘটনা তার কিছুদিন পরেই ঘটতে শুরু করে। একদিন রাতে তিথির বাড়িতে তার মা হাতে শিরা কেটে আত্মহত্যা করে। হঠাৎই সকালে তার দেহ পাওয়া যায়, কিন্তু সবাই অবাক হয় এটাই যে কেন সে আত্মহত্যা করলো। কেউ সেটা জানে না। তারপর ঘটে আরো একটি ঘটনা। তিথির বাবাকে কেউ গলা টিপে রাতে হত্যা করে দেয়, কিন্তু কেউ জানে না কে এই বাজে কাজ করলো। কিন্তু সবাই একটু একটু করে বুঝতে পারলো যে তিথি আর অর্ঘ্যের কাজ এটি। তারা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এরপর ঘটলো আরো একটা অবাক করা ঘটনা। তিথির 2 দাদা, তারাও একটা অ্যাক্সিডেন্টে অস্বাভাবিক তাদের মৃত্যু হয়। এক এক করে তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এরপর সেই বাড়িটি সেই অবস্থায় পড়ে আছে। এই ছিল ঈশান ঘটনা। কেমন লাগলো, কেমন কিভাবে লিখেছি জানি না, তবে আমি আরও ঘটনা তোমাকে পাঠাবো অবশ্যই। সুদীপাদি, তুমি পাঠাও তোমার ঘটনা। আজকের এই ঘটনাটি খুবই ভালো ছিল এবং এই ঘটনা শুনে আমার একটাই কথা মনে হলো যে পৃথিবীতে
এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা সারা জীবন তার মাসুল গুনতে হয় আমাদের। আমরা এমন কিছু ভুল করে ফেলি যার মাসুল আমাদের পুরো জীবনকালই আমাদের জীবন দিয়ে দিতে হয়। তো আমি আপনাদের কাছে বলবো যে এটা একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড। তো আমি ভালোবাসা নিয়ে কিছু বলতে চাই যে কখনো নিজের পরিবারের কথা ভেবে বা কখনো অর্থের জন্য বা কখনো কিছু কারণবশত ঝগড়াঝাটি বা কিছু কারণবশত নিজের প্রিয় মানুষটিকে কখনো আপনারা হারাবেন না, কারণ আপনারা সোনা খুঁজতে গিয়ে আপনার হীরাকে হারিয়ে ফেলবেন। আপনাদেরকে বলে রাখি যে একটা প্রেমের সম্পর্ক যখন ভাঙে না, তখন সামনের ব্যক্তিটা কান্নায় ভেঙে পড়ে। আপনি হয়তো জানেন না সে আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, কিন্তু আপনি এক মুহূর্তে তা ভেঙে দিয়ে চলে গেলেন। আমি ছেলে মেয়ে উভয়কেই বলবো যে কখনো নিজের প্রিয় মানুষটিকে কোনো কারণের জন্য ছেড়ে যেও না। তাকে ভালোবাসো, তাকেই শাসন করো, তাকে নিয়ে বাঁচো এবং তাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দাও। কখনো এটা ভেবো না যে ওই মানুষটির মধ্যে ওর রূপ সুন্দর খারাপ বা ওর কোনো লেখাপড়া নেই বা ওর কোনো বাজবিজ করো না। ও যেমন ওকে তেমনই করে ভালোবাসো, এটাই আমার বলার অর্থ। তো আজকের এই 3টি ঘটনা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এবং আমি পরবর্তী এপিসোড শুক্রবারের জায়গায় শনিবার দিন আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ঘটনাগুলো ভালো লাগলে নিশির কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিশির কথা ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আপনি। আর লাইক করবেন ভিডিওটিকে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আজকের এই পর্বটি এখানেই শেষ হলো। তো শুভরাত্রি সকলকে।